টানা বর্ষণের সাতক্ষীরার উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বেড়িবাঁধে ধস, ঝুঁকিপূর্ণ প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ। টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীরক্ষা বাঁধে আকস্মিক ধস, বন্ধ যান চলাচল। রাজশাহীতে দীর্ঘদিন পরিত্যক্ত বিভিন্ন সরকারি দপ্তরের কোয়ার্টার ও কলোনি ভবন, অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ। ঢাকার শরীয়তপুর ৪ লেন সড়ক জুড়ে খানাখন্দ ২ দফা প্রকল্পের মেয়াদ পার হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। কাজের হাট সেতু নির্মাণ কাজও বন্ধ। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেটিন অ্যানি। মেসিদের পরাজয়ের রাতে স্তব্ধ হয়ে যায় পুরো চট্টগ্রাম, তবে উল্টো চিত্র ছিল স্প্যানিশ সমর্থকদের শিবিরে। বিস্তারিত ফাসাল করিমের প্রতিবেদনে। সব স্বপ্ন সত্য হয় না, সব রূপকথার শেষটা মধুর হয় না। ফুটবলের এই নির্মম সত্যেরই যেন পুনরাবৃত্তি হলো যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সরিয়ে দিয়ে ফুটবল বিশ্বের নতুন সিংহাসনে আরোহণ করল স্পেন। আর এই পরাজয়ের সাথে সাথেই রাতের নীরবতায় স্তব্ধ চট্টগ্রামের আর্জেন্টাইন ফ্যানরা। অথচ এই মহারণকে ঘিরে চট্টগ্রামের পাড়ায় পাড়ায় বড় পর্দায় খেলা দেখার ধুমধাম আয়োজন করা হয়েছিল। নগরের চেরাগি মোড় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কাজীরডিউরি মোড়, ২ নম্বর গেট থেকে নগরের বহু অলিগলি সব জায়গায় রূপ নিয়েছিল মিনি স্টেডিয়ামে। এই ফাইনাল ম্যাচটি দলমত, ধর্ম আর বয়স ভুলে চট্টগ্রামের সব মানুষকে এক করেছিল। আজকে আপনি দেখেন এখানে অনেকজন মানুষের ভিড় শুধুমাত্র মেসিকে শেষ বিদায় দেওয়ার জন্য। আমরা ১০ জন বন্ধু মিলে খেলা দেখতে আসছি। এই খেলাটা আমাদের খুবই আনন্দিত করতেছে। আমরা খুবই আনন্দিত যে আজকে স্পেন জিতবে। মূল ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকায় শুরু থেকেই আর্জেন্টাইন ফ্যানদের মধ্যে হতাশা ও উদ্বেগ দানা বাঁধে। তবে শেষ মুহূর্তে নাটকীয়তা ও পাল্টাপাল্টে আক্রমণ ছড়ায় চরম উত্তেজনা। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে স্পেন গোল দিলে সেই গোল আর শোধ করতে পারেনি মেসিরা। প্রত্যাশা যেভাবে ছিল সেভাবে পূরণ হয়নি আর কি। ভুভুজেলা আর স্পেনের পতাকায় নগরের রাজপথ মাতিয়ে তোলেন স্পেন সমর্থকরা। তাদের মতে পুরো টুর্নামেন্টে তাদের দল যে পাসিং ফুটবল আর রক্ষণভাগের মুনশিয়ানা দেখিয়েছে, তাতে এই ট্রফি তাদেরই প্রাপ্য। আমি স্পেন সাপোর্ট ২০১২ সাল থেকে করতেছি, সো আমি আশা রাখছিলাম যে জিতবো আমরা এবার। অনেক এনজয় করছিল এই খেলার পরে, আজকে আমরা অনেক এনজয় করতেছি। প্রিয় তারকার বিদায়ী বিশ্বকাপটা এভাবে বিষাদে রূপ নেবে তা যেন ভাবতেই পারছেন না আর্জেন্টিনা ফ্যানরা। তবে হার জিতের এই চিরন্তন সমীকরণ মেনে নিয়েই আরেকটি রোমাঞ্চকর বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছেন চাটগার ফুটবল প্রেমীরা। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ল্যাটিন জাদুকে পেছনে ফেলে জয় হলো ইউরোপিয়ান নান্দনিকতার। বৈরী আবহাওয়া আর বৃষ্টি উপেক্ষা করে ফুটবলের মহারণ উপভোগ করেন ময়মনসিংহের ক্রীড়াপ্রেমীরাও। বড় পর্দায় প্রিয় দলের ফাইনাল ম্যাচ দেখতে নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠে ঢল নেমেছিল হাজারো মানুষের। চ্যাম্পিয়ন স্পেনের সমর্থকরা উল্লাসে ভাসলেও আর্জেন্টাইন সমর্থকরা ফিরেছেন বিফল মনোরথে। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইমা আকন্দ। আকাশ ভাঙা বৃষ্টিও দমাতে পারেনি ফুটবল উন্মাদনা। ব্রহ্মপুত্রের তীর ঘেঁষা ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠ যেন রূপ নেয় এক মিনি স্টেডিয়ামে। ফুটবলের জোয়ার যেন আছড়ে পড়ে এই চত্বরে। একদিকে ইউরোপিয়ান নান্দনিকতার পসরা সাজানো স্পেন, অন্যদিকে ল্যাটিন ফুটবলের জাদুকর আর্জেন্টিনা। দুই পরাশক্তির এই লড়াইকে ঘিরে ছিল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বড় পর্দার আয়োজন। আবহাওয়ার বৈরিতা উপেক্ষা করে সন্ধ্যা থেকেই কানায় কানায় পূর্ণ হয় মাঠ। যত সময় গড়িয়েছে পাল্লা দিয়ে বেড়েছে দর্শকদের উন্মাদনা। দর্শকদের উন্মাদনা বলতে গেলে মানে আমাদের প্রকাশ করার মতো না। আজকে হচ্ছে যে মোটামুটি বৃষ্টির একটা উপস্থিতি আছে, এরপরেও মনে হচ্ছে না যে বৃষ্টি আছে। প্রচুর পরিমাণ মানুষ। আক্রমণ পাল্টা আক্রমণে থমথমে পুরো মাঠ। মুহূর্তের নীরবতা পরক্ষণেই রূপ নেয় গগনবিদারী উল্লাসে। বড় পর্দায় খেলা দেখার এই আয়োজন নগরীর ফুটবল প্রেমীদের করে তোলে আরও একতাবদ্ধ। ঘরের ড্রয়িং রুম ছেড়ে হাজারো মানুষ একসাথে মাতেন একই আবেগে। আজকে হয়তো আর্জেন্টিনা টিমটা আজকে খারাপ খেলছে,
কিন্তু ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো খেলবে। আর্জেন্টিনা যা খেলছে ভাই একেবারে মাথা নষ্ট খেলা খেলছে, এটা মাইনে নিতে পারি না আমরা। যদিও আমি একজন CR7-এর ভক্ত, তবু আমি মেসিরে ভালোবাসতাম, কিন্তু মেসি আজকে বলেই পায় নাই ভাই। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। রেফারির শেষ বাঁশির সাথে সাথেই যেন বিস্ফোরণ ঘটল টাউন হল মাঠে। জয়ী দলের সমর্থকদের বাঁধভাঙা আনন্দ আর বিজিতদের মাঠ ছাড়ার বিষাদ। ফুটবলের এই চিরন্তন সৌন্দর্যই যেন ফুটে উঠল ময়মনসিংহের এই চত্বরে। বৃষ্টি তখন উধাও, মাঠ জুড়ে কেবলই আনন্দের জয়গান। প্রথম একবারে শেষ, পরে আলহামদুলিল্লাহ জিতে গেছি। আমাদের দল জিতছে, আমরা খুবই আনন্দিত। ফুটবল যেন কেবল একটি খেলাই নয়, বরং ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষকে একসুতোয় বাঁধার এক নান্দনিক উৎসব। ময়মনসিংহ নগরীর টাউন হলের এই জনসমুদ্র দিয়েছে তারই প্রমাণ। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। বিশ্বকাপের ফাইনাল ঘিরে কুমিল্লা টাউন হল মাঠের বড় পর্দা যেন পরিণত হয়েছিল এক টুকরো স্টেডিয়ামে। প্রতিটি আক্রমণ, প্রতিটি সুযোগ আর প্রতিটি গোলের সঙ্গে বদলে যাচ্ছিল সমর্থকদের আবেগ। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ, ম্যাচ তখন গড়াচ্ছে শেষ বাঁশির দিকে। কুমিল্লা টাউন হল মাঠের বড় পর্দার সামনে হাজারো আর্জেন্টিনা সমর্থকের চোখে তখনও শিরোপার স্বপ্ন। কিন্তু হঠাৎই স্পেনের গোল আর মুহূর্তে বদলে যায় পুরো দৃশ্যপট। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্পেনের সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে কুমিল্লা টাউন হল মাঠ ও কান্দিরপাড় এলাকা। অন্যদিকে নীরবে স্থান ত্যাগ করতে দেখা যায় আর্জেন্টিনার সমর্থকদের। প্রিয় দলের পরাজয় যেন মেনে নিতে পারছেন না কেউই। এদিকে উন্মাদনা ছড়িয়েছে দেশের অলিতে গলিতে। পুরো বিশ্বকাপ জুড়ে কুমিল্লা টাউন হল মাঠের বড় পর্দার সামনেও ছিল এক গ্যালারি। আতশবাজি, ভুভুজেলা এবং আর্জেন্টিনা ও স্পেনের জার্সিতে রঙিন হয়ে ওঠে দর্শক সারি। এটা স্পেনের প্রাপ্য ছিল, এত সুন্দর খেলা খেলছে স্পেন। আর্জেন্টিনার আজকে কোনো ফর্ম ছিলই না, আজকে আর্জেন্টিনা একটা দলের সাথে পড়ছে। ফাইনালে আমরা এমন খেলা দেখবো কখনো ভাবি নাই, আজকে এমন খেলা দেখে আমরা ফাইনালে আমরা হতবাক। আজকের খেলা স্পেন আমাকে এত মুগ্ধ করছে, সামনের ওয়ার্ল্ড কাপ থেকে আমি স্পেন ডিজার্ভ, এই ওয়ার্ল্ড কাপ তারা ডিজার্ভ করে। জয় পরাজয়, উল্লাস হতাশা সব মিলিয়ে কুমিল্লার বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল উপভোগ ফুটবল প্রেমীদের জন্য হয়ে উঠেছিল এক আবেগঘন রাত। মাসুদ আলম, এখন কুমিল্লা। আর্জেন্টিনা স্পেন ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজতে উৎসব মুখর হয়ে ওঠে সিলেট শহর। খেলার ফলাফল নিয়ে দর্শকদের মাঝে ছিল ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া, তবে শহর জুড়ে ছিল আনন্দ আর উচ্ছ্বাসের এক অন্যরকম আবহ। অনিল পালের ছবিতে গুলজার আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। এই চিত্রই বলে দিচ্ছে আজ রাতে ফুটবল প্রেমীরা কতটা উচ্ছ্বসিত। খেলা শেষ হওয়ার সাথে সাথেই রাস্তায় নেমে আসেন হাজারো সমর্থক। একদল উল্লাস করছেন স্পেন চ্যাম্পিয়ন হওয়ায়, আরেকদল খুশি আর্জেন্টিনার হারে। আমাদের সর্বকালের সর্বপ্রিয়ার স্পেনের আমরা সবাই যুগে যুগে লামিয়া নেব। তবে স্পেন সমর্থকদের দাবি, অসাধারণ খেলেছে স্পেন। পুরো টুর্নামেন্ট জুড়ে যে খেলা উপহার দিয়েছে স্পেন, তার জন্য প্রাপ্য ছিল শিরোপাটা, এমন মন্তব্য অনেক সমর্থকের। স্পেন চ্যাম্পিয়ন হওয়ায় আজকের রাতটা স্মরণীয় বলে উল্লেখ করেন কেউ কেউ। সিলেটের রাস্তায় শুধু স্পেন সমর্থকরাই নন, উল্লাস করতে দেখা গেছে অন্য দলের ভক্তদেরও, যাদের কাছে আর্জেন্টিনার এই পরাজয়টাই ছিল আজকের সবচেয়ে বড় প্রাপ্তি। তবে আর্জেন্টিনার সমর্থকরা বলছেন, ফাইনালে প্রত্যাশিত খেলতে পারেনি তাদের প্রিয় দল। আজকে আর্জেন্টিনা তেমন কিছু করতে পারেনি, আমাদের বস মেসি কিছু করতে পারেনি, এ কারণে অনেক খারাপ লেগেছে। কারণ আমরা ফাইনাল খেলছি, ব্রাজিলে তো ফাইনাল খেলতে পারছে না ভাই। খেলাটা দেখে খুব আর্জেন্টিনা খেলা খুব বাজে লাগছে। আর্জেন্টিনা খেলাটা ইব্রাহিম খেলবো ভাই, কল্পনাও করছি না। রাত গভীর হলেও থামেনি সিলেটের এই উৎসব। বিজয়ীর আনন্দ আর প্রতিপক্ষের পরাজয়ে অন্যদের উল্লাস, দুটোই মিলেমিশে তৈরি করেছে এক ভিন্নধর্মী উৎসবের রাত। খেলার জগতের এমনটাই এক টান, যেখানে জয় পরাজয় ছাড়িয়েও মানুষ খুঁজে নেয় উদযাপনের উপলক্ষ। গুলজার আহমেদ, এখন সিলেট। ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলায় খুলনায় দর্শকদের উন্মাদনাও ছিল আকাশ ছোঁয়া। প্রতিটি এলাকায় বড় পর্দায় খেলা দেখতে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। আবুল বাশারের ছবিতে রামিম চৌধুরীর প্রতিবেদন।
আতশবাজি ও বাঁশির শব্দে একাকার খুলনার শিববাড়ি মোড়। বড় পর্দায় খেলা দেখতে আসা স্পেনিশ সমর্থকরা আনন্দে আত্মহারা। খুলনার বিভিন্ন এলাকায় হাজার হাজার ফুটবল প্রেমীরা খেলা দেখেছেন বড় পর্দায়। ফুটবল বিশ্বকাপের তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি এভাবেই উপভোগ করেছে খুলনাবাসী। 90 মিনিটের খেলা শেষে কোনো পক্ষের গোল না হওয়ায় খেলা গড়িয়েছে অতিরিক্ত 30 মিনিটে। সাথে বেড়েছে আর্জেন্টিনা এবং স্পেন সমর্থকদের উত্তেজনা। অতিরিক্ত মিনিটে এক গোল দিয়ে শিরোপা জিতে নেওয়ায় উল্লাস করতে থাকেন খুলনার স্পেন সমর্থকরা। স্পেনের দুর্দান্ত খেলায় মুগ্ধ করেছে সমর্থকদের। আমাদের 5টা কাপ আছে, আগে তোমরা 5টা কাপে আসো, তারপরে 5টা কাপে যদি 6টা কাপে যাও, তারপরে আমরা দুঃখে থাকবো। আপাতত আমরা খুশিতে আছি। আরেকটা স্টার আমরা পেয়ে গেছি, আমরা উইন হয়েছি, আমরা কোনো দালালি না। আর্জেন্টিনার কাছে এত বাজে খেলা কখনো আমরা আশা করি না, এত বাজে খেলছে বলার মতো না। এদিকে বিশ্বকাপ মঞ্চের ফাইনালে এসে আর্জেন্টিনার খেলা দেখে হতাশ হয়েছেন বেশিরভাগ সমর্থকরা। খেলা শেষ হতেই তাদের মুখের হাসি মিলিয়ে গেছে হতাশার ভাঁজে। প্রিয় দলটি ভবিষ্যতে ভালো খেলবে এমন প্রত্যাশা নিয়ে বাড়ি ফিরেছেন আর্জেন্টাইন সমর্থকরা। হতাশ ভাই, হতাশ, কিছু বলার নাই ভাই। এই ম্যাচটা ভাই ইজিলি ম্যাচ ভাই, কিন্তু ভাই ম্যাচটা ভাই খুবই দুঃখজনক ভাই। ভালো দল ভালো খেলবে, কিন্তু ফাইনালের মতো একটা খেলায় এত বাজে খেলছে, এটা আসলে খুবই খারাপ লাগছে। বিশ্বকাপে যে কয়টা ম্যাচ হয়েছে এখনো পর্যন্ত এটা সবচেয়ে খারাপ। এখন হতাশ মেলা। সামনে 2030 বিশ্বকাপে মেসি না থাকলেও আর্জেন্টিনা খুব ভালো করবে এবং কাপ নেওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা নগরীর শিববাড়ি মোড় এবং শহীদ হাদিস পার্কে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়। পাশাপাশি নগরীর বেশিরভাগ এলাকাতেই ব্যক্তিগত উদ্যোগে বড় পর্দা বসিয়েছিলেন অনেকেই। সবশেষ টানটান উত্তেজনার সাথে শেষ হলো 2026 বিশ্বকাপ উন্মাদনা। রামিম চৌধুরী, এখন খুলনা। টানা বর্ষণে সাতক্ষীরার উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বেড়ি বাঁধে ধস দেখা দিয়েছে। শ্যামনগর ও আশাশুনি উপজেলার অন্তত 40টি পয়েন্টে প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এদিকে টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদী রক্ষা বাঁধের 100 মিটার অংশে আকস্মিক ধস দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ, ভুয়াপুর তারাকান্দি সড়ক, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও গতকাল থেকে বন্ধ রয়েছে যান চলাচল। বাঁধ ধসের আরও খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন সহকর্মী হাসান রাজীব এবং টাঙ্গাইল থেকে যুক্ত আছেন কাউসার আহমেদ। শুরুতে চলে যাচ্ছে সাতক্ষীরায় রাজীবের কাছে। রাজীব, বাঁধের কি অবস্থা দেখছেন আর কি বলছে উপকূলের মানুষ, জানাবেন। কয়েকদিনের যে টানা ভারী বৃষ্টিপাত, এর ফলে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় কিন্তু বাঁধে কিন্তু বেশ কিছু জায়গায় ফাটল এবং বেশ কয়েক জায়গায় কিন্তু ধস দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার আশাশুনি সদর এলাকায়। এই এলাকায় মরিচচাপ নদীর যে বেড়িবাঁধ আমরা একটু দেখাতে চাই, সেই মরিচচাপ নদীর বেড়িবাঁধের বেশ কিছু অংশ কিন্তু ধসে পড়েছে। বেশ কিছু ঘরবাড়িও কিন্তু এখানে ধসে গেছে গত কয়েকদিনের বৃষ্টিপাতে। এখানে স্থানীয়দের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি, এই মরিচচাপ নদীর প্রায় 1 কিলোমিটার অংশ জুড়ে এই ভাঙন কিন্তু দেখা দিয়েছে এবং এর ফলে কয়েক শত পরিবার যারা নদী তীরে বসবাস করেন, এই পরিবারগুলো ঝুঁকিতে রয়েছেন। এছাড়া যেহেতু এই নদীটির মাঝ বরাবর কিছুদিন আগেই কিন্তু খনন কাজ করা হয়, সেই খননকৃত মাটি দুই পাশে রাখা হয়েছে, যার ফলে সেই মাটিগুলোও কিন্তু ধুয়ে কিন্তু এই নদীতে আবারও পড়ছে, যার ফলে এখানে একদিকে যেমন নদী ভরাট হওয়ার একটি আশঙ্কা তারা করছেন, একই সাথে এই যে ভাঙনের যে তীব্র মাত্রা সেটি আরও বাড়তে পারে এমন শঙ্কাটি তারা করছেন। কারণ জোয়ারের পানি যখন বাড়ছে তখন আসলে এই যে নদী সেই পানিটি ধারণ করতে পারছে না, সেটি উপচে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, যার ফলে কিন্তু এই তীরবর্তী যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া শুধু আশাশুনি নয়, শ্যামনগর উপজেলার বেশ কয়েকটি পয়েন্টেও কিন্তু ভাঙনের খবর আমরা পেয়েছি। সেখানে বেশ কয়েকটি বাঁধ কিন্তু ধসে পড়েছে নদীতে এবং সেখানকার মানুষ স্থানীয়ভাবে তারা কিন্তু সেগুলো সংস্কারের চেষ্টা করছেন। এছাড়া বেশ কিছু জায়গায় বালির বস্তা দিয়ে কিন্তু বাঁধ সংস্কারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সাতক্ষীরা 2টি বিভাগ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। এর মধ্যে প্রায় 40 কিলোমিটার বেড়িবাঁধ, তাদের 20 কিলোমিটার বেড়িবাঁধ 40টি পয়েন্টে সেটি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং এর মধ্যে 14 থেকে 15টি পয়েন্ট সেটি অধিক ঝুঁকিপূর্ণ। এর মধ্যে এই একটি পয়েন্ট যেটি অধিক ঝুঁকিপূর্ণ তালিকার মধ্যে রয়েছে এবং এই বাঁধটি
সংস্কারে কিন্তু ইতিমধ্যে এখানে কাজ শুরু হয়েছে। আমরা দেখেছি যে বালির বস্তা দিয়ে এখানে বেশ কিছু জায়গায় সেটি কিন্তু রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া শ্যামনগর উপজেলা থেকে আমরা যেটি সংবাদ পেয়েছি, সেখানে উপকূলের বাসিন্দারা তারা কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যে বাঁধগুলো ধসে পড়েছে সেগুলো সংস্কারের তারা চেষ্টা করছেন। তো সব মিলিয়ে সাতক্ষীরায় এখন যে অবস্থা, যদি বৃষ্টিপাত আরও বাড়ে এবং জোয়ারের পানি যদি বাড়ে, সেক্ষেত্রে বেশ কয়েকটি এলাকায় বাঁধ ভাঙনের শঙ্কা কিন্তু রয়েছে। এই শঙ্কা নিয়ে কিন্তু স্থানীয়রা দিন পার করছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ তথ্য। বাঁধ ধসের আরও খবর জানতে এবার চলে যাব টাঙ্গাইলের কাউসারের কাছে। কাউসার, বাঁধের ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। রাত থেকে এখানে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা এখানে এসেছেন, পরিদর্শন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এখানে অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে ব্যবস্থা হচ্ছে। আমরা এখানে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে গতকাল সকাল থেকে এখানে ধসে গিয়ে প্রায় 100 মিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে, যে কারণে এই ভুয়াপুর তারাকান্দি যে সড়ক রয়েছে এই সড়ক দিয়ে যমুনার সার কারখানা জামালপুরের কয়েকটি উপজেলায় মানুষ চলাচল করে থাকে। সেই সড়কটি এখন বন্ধ রয়েছে। এতে করে 8 থেকে 10 কিলোমিটার এলাকা ঘুরে বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহন চলাচল করেছে। আমরা গত রাতেও দেখেছি যে দফায় দফায় বৃষ্টি হয়েছে। আর এছাড়াও স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে যদি ভারী বর্ষণ হয় সেই ক্ষেত্রে এই ভুয়াপুর তারাকান্দির যে বাঁধ রয়েছে সড়কে সেটি আরও বিভিন্ন এলাকায় ধসের শঙ্কা রয়েছে। আমরা দেখেছি যে এই সড়কটি কয়েক বছর আগেও উন্নয়ন হলেও বিভিন্ন এলাকায় কিন্তু এখনই ধসে যাচ্ছে শুধু এই বৃষ্টির পানিতেই। যখন এই যমুনার পানি আরও বাড়বে তখন সেই সমস্ত এলাকায় ভাঙনের শঙ্কা করছেন স্থানীয়রা। আর এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে তারা ভাঙন রোধে প্রায় 30 লাখ টাকা বরাদ্দ দিয়েছে। তারা বলছেন যে এই ভাঙন রোধে যদি টাকার প্রয়োজন হয় সেটি তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। আর এদিকে স্থানীয় সংসদ সদস্য যিনি রয়েছেন তিনি বলছেন যে তিনি এই সংবাদটি পেয়ে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। তারা বলছেন যে ভুয়াপুর তারাকান্দি সড়কের যে বিভিন্ন এলাকায় এখনও ধস ও ভাঙনের শঙ্কা রয়েছে, তিনি বলছেন সে বিষয়ে স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। আর স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে এই যমুনা নদীতে অবৈধ ড্রেজিং করা হয়। এছাড়াও স্থানীয়রা বলছেন যে এই যমুনা নদীকে ঘিরে বিশেষ করে ভুয়াপুর থেকে শুরু করে এই যমুনার সেতুর পার পর্যন্ত প্রায় 40টির অধিক বালুর ঘাট রয়েছে। সেই বালুর ঘাটে যারা রয়েছেন তারা বিভিন্ন স্থান থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে, যে কারণেই ঝুঁকির মধ্যে রয়েছে। আর এই অংশটি যে ধস হয়েছে এর কারণ হিসেবে স্থানীয়রা বলছেন যেখানে শুকনো মৌসুমে খনন যন্ত্র দিয়ে মাটি কাটা হয়েছে, যে কারণে এখানে ধসে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। দেশের বিভিন্ন স্থানের বাঁধ ধসের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে নদীর পানির তোড়ে ধসে পড়েছে আঞ্চলিক সড়ক, ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। আর এ নিয়ে বিস্তারিত জানাতে মধ্যলন্দা গ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, সড়ক মেরামতে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন জানাবেন। সড়ক মেরামত কিন্তু এখনো হয়নি। আমরা যতদূর জেনেছি আজও কিন্তু এই ঘটনাস্থলে এসেছি। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে এই সড়কটি সেটি কিন্তু এখনও ওই ভাঙাচোরা অবস্থায় রয়েছে। তবে এখন কিন্তু লঘুচাপের প্রভাব কেটে গেলেও কিন্তু মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে আজ সকাল থেকেই। আর এই বৃষ্টিপাতের কারণে কিন্তু ভাঙনটি আরও তীব্র হয়েছে। কিন্তু এখন রাস্তার অবস্থা একদম নাজুক হয়ে পড়েছে, কারণ আপনি জানেন যে এখান থেকেই কিন্তু ভারী যানবাহন চলাচল করছে। আর ভারী যানবাহন চলাচলের কারণেই এখান থেকে রাস্তা আরও দ্রুত দেবে যাচ্ছে। আর এই গত এক সপ্তাহ ধরে কিন্তু এখানকার যে বেড়িবাঁধ সেটিও ভাঙছে এবং একই সঙ্গে রাস্তাসহ প্রায় 30 থেকে 35 ফুট দেবে গেছে। আর দেবে যাওয়ার ফলে কিন্তু এখানে যে স্লুইসটি এক ব্যান্ডেড স্লুইস সেটিও কিন্তু নদীগর্ভে চলে গেছে। গতকালকে এখানকার স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছেন এবং এখানকার সমাজসেবক রয়েছেন কাজল তালুকদার সহ অন্যান্য, তারা এখানে একটি কাঠের একটি চুঙ্গার মতো তৈরি করে সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। এতে স্বস্তি ফিরে এসেছে যে এই বেড়িবাঁধের অভ্যন্তরে
যে সকল হাজার একর জমি কৃষি জমি রয়েছে সেগুলো বীজতলা আর প্লাবিত হওয়ার শঙ্কা নেই। কিন্তু এখন বাদ সেধেছে এইখানকার যে এই ঠিকাদার যে এখানকার যে বালুর বস্তা ফেলে এই নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং ভেঙে যাওয়া রাস্তার উপর দিয়ে যানবাহন চলাচলের যে ব্যবস্থা করবেন সেই ঠিকাদার কিন্তু কার্যত গত কয়েকদিন ধরে কাজ করছে না। কাজ না করার ফলে এখানে যে একটি ভঙ্গুর অবস্থা আরও বেগবান হচ্ছে। এতে এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে হাফিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়, তারা এখানকার শত শত শিক্ষার্থী এখান থেকে ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং একই সঙ্গে যে এখানকার যে নোমরহাট দক্ষিণ অঞ্চলের একটি অনেক পুরাতন একটি হাট, সেই হাটে কিন্তু মানুষ ব্যবসায়ী সহ সকল শ্রেণীর মানুষ যাতায়াতের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা দেখা দিয়েছে এবং ভীতি কাজ করছে সকলের মনে। এখান থেকে যতটুকু সময় পার হবে তখনই কিন্তু তারা ভীতি নিয়ে চলাচল করছেন এবং এখানকার ভুক্তভোগী এবং এলাকার মানুষের দাবি দ্রুত সময়ের ভিতরে সড়ক মেরামত করা এবং একই সঙ্গে ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন জরুরি করা দাবি তুলেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীতে ধসে পড়েছে আঞ্চলিক সড়ক, আর সেই খবরটি জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। এদিকে বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার আকাশ সকাল থেকেই মেঘলা। বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পেরে আর্থিক লোকসানে পড়েছেন পাথরঘাটা বিএফডিসি ঘাটের হাজারো জেলেরা। এ বিষয়ে আরও জানাতে বরগুনার নদীবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী সুজন আকন। সুজন, প্রশাসনের পক্ষ থেকে জেলেদের কোনো সহায়তা দেওয়া হয়েছে কিনা আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আসলে বরগুনা কিন্তু দেশের সর্বদক্ষিণের একটি জেলা এবং এই জেলায় প্রায় 1 লাখেরও ওপরে মানুষ এই জেলে পেশার সঙ্গে জড়িত। বিশেষ করে সামুদ্রিক যেসব জেলেরা মাছ শিকার করে তারা কিন্তু বেশ বেকায়দায় পড়েছে এই বৈরী আবহাওয়ার কারণে। আমরা দেখতে পেয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে কিন্তু হাজার হাজার ট্রলার কিন্তু আশ্রয় নিয়েছে। জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও বলা হয়েছে যে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তাদের শুরু থেকেই বলা হয়েছিল যে সমুদ্রে অবস্থান করা সব ধরনের ট্রলারগুলো যাতে উপকূলে ফিরে আসে। অর্থাৎ আমরা এর আগেও কিন্তু দেখতে পেয়েছি গত সপ্তাহ 8 থেকে 10 দিন আগেও কিন্তু বরগুনার তালতলির একটি ট্রলার কিন্তু ডুবে যায় 18 জন জেলে নিয়ে এবং এখন পর্যন্ত 2 জন কিন্তু নিখোঁজ থাকার পরে একজনের মরদেহ উদ্ধার করলো, আরও একজন কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। অর্থাৎ এই যে উপকূলে আতঙ্ক, এই যে বৈরী আবহাওয়া কিংবা ঝড় জলোচ্ছ্বাসের পরে এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেড়িবাঁধগুলো অরক্ষিত বেড়িবাঁধ রয়েছে। অর্থাৎ বরগুনায় কিন্তু 44 কিলোমিটার বেড়িবাঁধ ভাঙন কবলিত বেড়িবাঁধ রয়েছে এবং 14 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে অতি ঝুঁকিপূর্ণ। অর্থাৎ এই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো কিন্তু যে কোনো জোয়ারের চাপ কিংবা পানির চাপ বাড়লেই কিন্তু সেগুলো ভেঙে কিংবা লোকালয়ে প্রবেশ করে কিন্তু মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার কিন্তু আশঙ্কা করছে এবং স্থানীয়রাও কিন্তু অভিযোগ করেছে যে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কিন্তু তারা বারবারই দাবি করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে এই বেড়িবাঁধগুলো যেসব ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে সেগুলো নির্মাণের জন্য কিন্তু 2টি প্রকল্প ইতিমধ্যে কাজ চলছে, সেগুলো পাশ করলে কিন্তু তারা এই বেড়িবাঁধগুলো নির্মাণ করতে পারবে। অন্যদিকে কিন্তু জেলেদের যে একটি আশঙ্কার বিষয়, অর্থাৎ এই পুরো জেলাটির কিন্তু একটি অর্থনীতির বড় একটি মেরুদণ্ড বলা যায় যে এই জেলে কিংবা মৎস্য শিকারের সঙ্গে জড়িত। এটি কিন্তু এই ভরা মৌসুম চলছে, ইলিশের ভরা মৌসুম। আপনি জানেন যে এর আগেও কিন্তু গত 2 বছরে কিন্তু ইলিশের কিংবা সামুদ্রিক মাছের উৎপাদন কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি বরগুনার দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র, দেশের দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটেও কিন্তু যে রাজস্ব আহরণ সেটিও কিন্তু আমরা অনেকটাই কমতে দেখেছি। 2024-25 অর্থ বছরে যেখানে 2 কোটি টাকার উপরে রাজস্ব আদায় হয়েছিল সেটি পরের বছর অর্থাৎ 25-26 অর্থ বছরে কিন্তু সেই রাজস্ব কমে গিয়ে কিন্তু 1,44,00,000 টাকার রাজস্ব আহরণ হয়েছে, অর্থাৎ 50 লাখ টাকার কিন্তু রাজস্ব কমে গিয়েছে। সব মিলে কিন্তু এই ভরা মৌসুমে জেলেরা ইলিশ শিকার করতে না পেরে কিন্তু তারা আর্থিকভাবে লোকসানের মধ্যে পড়েছে এবং সরকারিভাবেও কিন্তু এই সময়টায় তারা কোনো সহযোগিতা পাচ্ছে না, এমনটাই অভিযোগ করেছে জেলেরা। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বরগুনার আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুজন আকন। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, সিলেটে হামের উপসর্গে মৃত্যু থামছে না কেন, আর এ বিষয়ে কি বলছেন চিকিৎসকরা?
দেখুন ইনি এখানে যখনই আমরা আসি তখনই আসলে এই যে শিশুদের আর্তনাদ এবং সবার মধ্যে যে একটা চাপা কষ্ট এবং আতঙ্ক সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। গত 24 ঘন্টায় তিনটি প্রাণ চলে গেছে সিলেটে, এবং আপনি যেমনটি বলছিলেন আসলে এটি কোনোভাবেই থামানো যাচ্ছে না। তো আমি প্রথমে একটু জানাতে চাই আপনাকে যে আজকের পরিসংখ্যান যেটি আমার কাছে রয়েছে সেটি হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল যেটি রয়েছে সিলেট বিভাগের টারশিয়ারি হাসপাতাল, সেখানে কিন্তু গতকাল তিনটি শিশুর মৃত্যু হয়, যাদের বয়স 1 বছর 5 মাস এবং একজনের বয়স 1 বছর 7 মাস এবং আরেকজনের বয়স 5 মাস বয়সী শিশু কিন্তু মারা যান, এবং যাদের বাড়ি 2 জনের সুনামগঞ্জে এবং আরেকজনের কিন্তু হবিগঞ্জ জেলায়। তো এই মোট 3 শিশু মিলে কিন্তু এ পর্যন্ত 103 জনের মৃত্যু দেখেছে সিলেট, এবং গত 24 ঘন্টায় নতুন করে আরও 58 জন রোগী কিন্তু হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এছাড়াও যদি ল্যাব কনফার্ম হাম রোগীর কথা একটু আমি বলি, সেক্ষেত্রে বলতে হয় যে এখন পর্যন্ত কিন্তু 545 জন ল্যাব কনফার্ম হাম রোগী পাওয়া গেছে, এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 265 জন। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু এই সংখ্যাটি আমরা দেখছি যে লাফিয়ে বাড়ছে। এবং আজকে যেখানে আমরা এসেছি অর্থাৎ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সেই হাসপাতালটিতেও কিন্তু একই চিত্র। এখানে বেড সংখ্যা রয়েছে 100টি, কিন্তু রোগী ভর্তি আছে 100-র উপরে কিন্তু এই মুহূর্তে, এবং আইসিইউতে 14টি বেড রয়েছে, সেখানে কিন্তু 14টি বেডই কিন্তু এই মুহূর্তে পরিপূর্ণ রয়েছে হাম এবং হামের উপসর্গ নিয়ে আশঙ্কাজনক রোগীদের দিয়ে। এবং আমি যদি বলি আপনাকে এই যে কয়েক মাস গেল, সর্বশেষ 3 মাসে কিন্তু 34টি আইসিইউ বেড করা হয়েছে, এবং সেই 34টি আইসিইউ বেডেও কিন্তু এখন তিল ধারণের ঠাঁই নেই। এবং এই মুহূর্তেও আমার কাছে যে খবরটি রয়েছে সেটি হচ্ছে যে বেশ কয়েকজন অর্থাৎ 5 জনের বেশি রোগী কিন্তু এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু হতেও পারে। এই ধরনের পরিস্থিতি কিন্তু রয়েছে সিলেটে, এবং ক্রমশ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেছে, এবং আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন যে আসলে হামের মৃত্যু ঠেকানোর ব্যাপারে, আসলে এখানকার চিকিৎসকরা তারা বলছেন যে আপ্রাণ চেষ্টা করছেন তারা, এবং আসলে কি কারণে এই রোগটি বিস্তরভাবে ছড়িয়ে যাচ্ছে এটা আসলে বলা সম্ভব হচ্ছে না। তবে এটুকু নিশ্চিত করা সম্ভব হয়েছে যে আসলে পুষ্টিহীনতা এবং এর পাশাপাশি সময় মতো টিকা না দেওয়া সহ নানা কারণে কিন্তু এরা আক্রান্ত হচ্ছে, এবং এখানে যারাই মারা যাচ্ছে তারা কিন্তু হার্ট ফেইলর, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস সহ নানা ধরনের জটিলতা নিয়ে মারা যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে পরিস্থিতি আসলে সিলেটে যে খুব একটা ভালো নয় সেটি কিন্তু বলা যায়। এই ছিল আমার কাছে সিলেটের হাম রোগের সর্বশেষ পরিস্থিতি। সিলেটের হাম পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। 2 দফা মেয়াদ শেষ হলেও এখনও শেষ হয়নি ঢাকা শরীয়তপুর 4 লেন সড়ক প্রকল্পের নির্মাণ কাজ। প্রকল্পের 2টি প্যাকেজের কোথাও শ্রমিক নেই যন্ত্রপাতি। জমি অধিগ্রহণ জটিলতার কারণে 3য় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে কবে শেষ হবে কাজ তা বলতে পারছে না কেউই। সজীব খানের ছবিতে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। ঢাকা শরীয়তপুর নির্মাণাধীন 4 লেন সড়ক প্রকল্প জুড়ে খানাখন্দ আর সরু সড়কে ধীর গতিতে হেলে দুলে চলছে যানবাহন। বর্ষা এলে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। কাদা পানিতে একাকার হয় সড়ক। সেই সড়কেই ঝুঁকি নিয়ে কচ্ছপ গতিতে যানবাহনের ছুটে চলা। 30 জুন শেষ হয়েছে প্রকল্পের 2য় দফা মেয়াদ। 2টি প্যাকেজের কাজ কার্যত বন্ধ। নেই শ্রমিক, নেই ভারী যন্ত্রপাতি কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দৃশ্যমান কার্যক্রম। বাকি একটি প্যাকেজের কাজ চলছে ঢিলে তালে। প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, নষ্ট হচ্ছে সময়, ঘটছে দুর্ঘটনা। যাতায়াতে চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা। ফুল যাত্রী নেয়া এই গাড়ি পোল্টি খায়, উল্টে যায়, গাড়ির সমস্যা, যাত্রীদের সমস্যা, এই ভোগান্তি আমাদের কখন শেষ হবে বলেন? জায়গায় জায়গায় কাজ করছে, 1 কিলো 1.5 কিলো হয়তো বা ভালো করছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মনে করেন যে ভাঙা। রাস্তাঘাটে যদি পানি জমে যায়, গাড়ির তলায় জায়গা, গাড়ি ব্যাটারি নষ্ট হয়ে যায়, গাড়ি বডি নষ্ট হয়ে যায় জং দইরা। এই রাস্তার কারণে প্রত্যেকটা গাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। ব্রেকের সমস্যা হচ্ছে, আপনার সাসপেনশনের সমস্যা হচ্ছে, ব্রেকের সমস্ত কিছু। শুধু সড়ক নয়, কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন কাজিরহাট সেতুর নির্মাণ কাজও বন্ধ। 5 মাস ধরে নেই কোনো কর্মযজ্ঞ। অলস পড়ে আছে নির্মাণাধীন সেতুটি। 6 বছর আগে শুরু হওয়া সেতুর ঠিকাদারেরও কোনো হদিস নেই। এই ব্রিজটা 2000 সালে কাজ শুরু হয়েছে, এই পর্যন্ত কাজ হয় নাই। 40% কাজ শেষ হয়েছে এবং 60% কাজ বাকি রয়েছে। বর্তমানে 3 মাস ধরে কোনো কাজই চলে না।
জমি বুঝে না পাওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারেনি বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিনিধির। আর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর আশ্বাস, বর্ধিত মেয়াদেই শেষ হবে নির্মাণ কাজ। এটা তো ডিসি অফিসের কাজ, এটা তো আসলে আমরা বুঝবো না। আমাদেরকে রোড অফিস জায়গা বুঝিয়ে দিবে, আমরা কাজ করতে পারবো। ঠিকাদার যে সে কিছু জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা তাকে এর মধ্যে চিঠি দিয়েছি যে সে যদি দ্রুত গতিতে কাজ শুরু না করে খুব দ্রুত, তাহলে তাকে কন্ট্রাক্টটা বাতিল করে নতুনভাবে আমরা এগোবো। 6 বছর ধরে ঝুলে থাকা প্রকল্পটির জমি অধিগ্রহণ জটিলতার কথা স্বীকার করে শিগগিরই সমস্যা কেটে যাবে বলে আশ্বাস জেলা প্রশাসকের। ল্যান্ড অ্যাকুইজিশন আসলে এটা খুব দ্রুত গতিতে সম্পন্ন কোনো কাজ না। আসলে এখানে আপনার সময় লাগবে, নেচারটা এরকম যে আপনার কিছুদিন সময় তো লাগে। 3টি প্যাকেজে ঢাকা শরীয়তপুর 27 কিলোমিটার সড়ক নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 1682 কোটি টাকা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। ফেনীতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে মৌসুমী দেশীয় ফলের সরবরাহ। ফলে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আমের দাম বেড়েছে 12 থেকে 15 টাকা। আমদানি করা আপেল, কমলা, মাল্টা ও আনারস সহ বিদেশি ফলের দামও তুলনামূলক বেশি। ফলের দাম নিয়ে জানাতে ফেনীর মহিপাল ফলের আড়ত থেকে যুক্ত আছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, ফলের দাম বাড়ার কারণ কি, আর বিক্রেতারা কি বলছেন? বাংলা মাস চৈত্র এবং আশ্বিন শেষ হয়ে যাচ্ছে। আমের যে উপস্থিতি বাজারে সেটি ক্রমাগতই কমছে। সুস্বাদু যেসব আম, হিমসাগর, আম্রপালি, সেসব আমের উপস্থিতি বাজারে একদম কম, যার ফলশ্রুতিতে বাজারে আমের সরবরাহ কমেছে এবং কাঁঠাল এবং আনারস যে দেশীয় ফলগুলো রয়েছে সেগুলো সরবরাহ কমেছে। সব মিলিয়ে বাজারে আমের এবং দেশীয় ফলের যে সরবরাহ সেটি কমার কারণে দাম কিছুটা বেড়েছে। আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে আম্রপালি পাইকারিতে বিক্রি হচ্ছে 100 টাকা, খুচরো বাজারে যেগুলো 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে কেজিতে। বারে 4 আজকের বাজারে আমরা দেখেছি যে পাইকারিতে 65 টাকায় কেজিতে বিক্রি হচ্ছে, খুচরো বাজারে যেগুলো 90 টাকা বিক্রি হচ্ছে। আশ্বিন আজকের বাজারে খুচরো বাজারে 30 থেকে 35 টাকা বিক্রি হলো, পাইকারি বাজারে যেটি 25 টাকায় বিক্রি হচ্ছে। ড্রাগন দেখেছি আমরা কিছু দেশীয় উৎপাদিত, সেগুলো 70 টাকায় পাইকারিতে বিক্রি হচ্ছে এবং খুচরো বাজারে যেগুলো 110 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আনারস আমরা দেখেছি যে দেশীয় পাহাড়ের যেসব আনারস বাজারে থাকার কথা, সেই আনারসের উপস্থিতি বাজারে নেই। ক্যালেন্ডার আনারস রয়েছে যেগুলো প্রতি জোড়া 150 টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা কথা বলেছি কাঁঠালের যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে কাঁঠাল প্রতি 1000 থেকে 3000 টাকা, অর্থাৎ 100 থেকে 300 টাকায় প্রতি পিস কাঁঠাল বিক্রি হচ্ছে। এছাড়াও পেয়ারা রয়েছে বাজারে, যেগুলো প্রতি কেজি 30 থেকে 40 টাকায় পাইকারিতে বিক্রি হচ্ছে এবং খুচরো বাজারে যেগুলো 70 টাকায় বিক্রি হচ্ছে। লটকন আমরা দেখেছি আজকের বাজারে পাইকারি বাজারে 90 টাকায় বিক্রি হচ্ছে, যেগুলো খুচরো বাজারে 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। কথা বলেছি আমরা এইসব দেশীয় বাজারে যেসব বিক্রেতারা রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে অপ্রচলিত কিছু ফল, ঢেউয়া এবং গাবসহ অন্যান্য কিছু ফলও রয়েছে বাজারে, যেগুলো প্রতি কেজি 100 থেকে 120 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও আমদানিযোগ্য যেসব ফল রয়েছে, কাঁঠাল এবং আমদানিযোগ্য যেসব ফল, আপেল, কমলা, মাল্টা, অন্যান্য যেসব ফল রয়েছে সেই সব ফলের বাজারও ঊর্ধ্বগামী আমরা দেখেছি। এই ছিল ফেনীর মহিপালের ফলের আড়ত থেকে আমাদের কাছে ফল বাজারের খবরের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। রাজশাহী শহরের সরকারি বিভিন্ন দপ্তরের বহু কোয়ার্টার ও কলোনির বহুতল ভবনের বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোথাও দেয়ালে ফাটল, কোথাও খসে পড়ছে ছাদের পলেস্তারা, জানালা দরজা ভাঙা, চারপাশে আগাছা। সরকারি বাসা হলেও বেশি ভাড়া বা অন্যান্য সুবিধার অভাবে থাকছেন না কর্মকর্তা কর্মচারীরা। ফলে কোটি কোটি টাকার সরকারি সম্পদ অযত্নে নষ্ট হচ্ছে। এসব ভবন নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে গণপূর্ত বিভাগ। সজীব আহমেদের ছবিতে মারুফ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। গাছগাছালিতে আচ্ছন্ন, মনে হবে ভৌতিক কোনো মুভিতে দেখা পরিত্যক্ত ভবন, কিন্তু এগুলো মূলত একসময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক ভবন। সময়ের সঙ্গে সঙ্গে সে ভবনের অনেকগুলো এখন পরিত্যক্ত। কোথাও দেয়ালের ফাটল, কোথাও খসে পড়ছে ছাদের পলেস্তারা, জানালা দরজা ভাঙা, চারপাশে আগাছার দখল।
নগরের অপর প্রান্ত টিবি পুকুর। এখানে ভবন ফাঁকা নেই। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ভবনের কিছু অংশে এখনো বসবাস করছেন অনেক পরিবার। জীবনের ঝুঁকি জেনেও বিকল্প আবাসনের অভাবে আর খরচ কমাতে সেখানে বসবাস করছেন তারা। উপায় তো নাই, এখন মরিয়ার বাতি আর নিচে থাকতে হবে, ঝুঁকি নিয়ে থাকতে উপায় আছে, বুঝতে তো পারছেন। মানে আপনার খুব রিস্ক থাকে। পাঁচনের যে বিল্ডিং আছে সব ভাঙচুর, আমি দেখলাম ভিতরে দিকে, উপরে সব চটা লেগে গেছে। দেখেও ভয় লাগে, রিস্ক। একটু ঝড় বৃষ্টি হলে সব বাসার লোকজন এসে বাইরে দাঁড়ায়, তারপরে আবার পরে উঠে এরা জোর জবরদস্তি আছে, সরকারি চাকরিজীবী, তবে এরা জোর করেই এখানে থাকে। আবার তুলনামূলক ভালো অবস্থার কিছু সরকারি ভবন দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। এসব সরকারি বাসার ভাড়া তুলনামূলক বেশি। অবস্থানগত অসুবিধার কারণে অনেক কর্মকর্তা কর্মচারী সেখানে উঠতে আগ্রহ দেখান না। সে কারণেও পড়ে নষ্ট হচ্ছে সরকারি এসব সম্পদ। প্রায় 8 বছর ধরে আমি দেখে আসছি, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখানে মানুষজন তেমনভাবে থাকে না, এখানে নেশাখোরের আড্ডা হয়ে গেছে। যেসব ভবন সংস্কারের উপযোগী সেগুলো মেরামত করা হবে, আর যেগুলো ব্যবহারের অনুপযোগী সেগুলো অপসারণ করে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা। হেলেনাবাদ এবং মহিষবাদন দুইটা কলোনির জন্য অলরেডি আমরা প্রস্তাব পাঠিয়েছি, যেখানে আধুনিক বিল্ডিং ভবন হোক, হাইরাইজ বিল্ডিং হোক, যাতে আমাদের রাজশাহী যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন ওখানে বসবাস করতে পারে, তারা যেন এই সুযোগ সুবিধাটা পায়। আমরা প্রজেক্ট হাতে নেওয়ার জন্য যা যা করণীয় আমাদের তরফ থেকে আমরা আগিয়ে রেখেছি। এখন আমরা যদি গ্রিন সিগন্যাল পাই বা পরবর্তী ধাপে আমরা যাবো আর কি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সরকারি এই ভবনগুলোয় সময়ের সাথে সেবার মান এবং মূল্যের সমঝোতা বজায় রাখলে বাড়বে সরকারি এই আবাসিক কলোনিগুলোর ব্যবহার। সেই সঙ্গে সরকারি কোষাগারে যুক্ত হবে বিপুল পরিমাণ অর্থ। মারুফ হাসান, এখন, রাজশাহী। এই ছিল এখন জনপদের আয়োজনে এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।